আপাতত মহাখালী সায়েদাবাদ গুলিস্তান বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর। যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরানোর তাগিদ। বাজেটে ফ্যামিলি কার্ডে 14,000 কোটি টাকা বরাদ্দ, জানালেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে অর্থনীতিবিদদের সংশয়। জুলাই আন্দোলনে রামপুরা হত্যাযজ্ঞ মামলার রায় 28 জুন, জানালেন চিফ প্রসিকিউটর। বেনজিরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার ঘোষণা। এবং বিশ্বকাপ মঞ্চে রাতে হট ফেভারিট স্পেনের বিপক্ষে কেপ ভার্দের অভিষেক। আরেক ম্যাচে বেলজিয়ামের প্রতিপক্ষ মিশর। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি মাহমুদ হোসেন। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসক। এ সময় ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, গুলিস্তান টার্মিনাল সরিয়ে কেন্দ্রীয় কারাগারের পাশে স্থানান্তর নিয়ে আলোচনা হয়েছে। রাস্তায় যানজট যাতে না থাকে সেটাকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতে কী করণীয়, মহাখালী আন্তজেলা রাস্তার উপরে থাকে, হয়তো আগের থেকে সেটা করেছে, বাট পুরোপুরি রাস্তার উপরে যখন না থাকে সেটার জন্য অন্যত্র কোথাও একটা ব্যবস্থা করার জন্য একটা নির্দেশনা দিয়েছে। কাশপুরে তারা ল্যান্ড করতে পারে, ওইখান থেকে যাতে সিটি সার্ভিসের মাধ্যমে আসতে পারে। আরেকটা আমাদের গুলিস্তানের এই টার্মিনালটাকেও সরানোর জন্য আমাদের ডিসিশন হয়েছে, এইখান থেকেও যাতে আমরা এটা ওই কেন্দ্রীয় কারাগারে সেটা ভাগের একটা জায়গা, সেই জায়গাটার ব্যাপারে উনি আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ে নির্দেশ দিয়েছেন। দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানকে ভারতে প্রবেশ করতে না দেয়ার ঘটনাকে অসন্তোষজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল ভারতে এক অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যান জাহিদুর রহমান। সেখানে বিমানবন্দরে কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন তিনি। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনক বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এবং আজকে দিন শেষে আমরা এই বিষয়ে আপনাদেরকে জানাবো। মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। আমরা পুরো ঘটনাটা জেনে অবশ্যই যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা সেই পদক্ষেপ আমরা নিব। ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে 14,000 কোটি টাকারও বেশি বরাদ্দ দিয়েছে সরকার। 4 কোটি 10 লাখ পরিবার এই সুবিধার আওতায় আসবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কার্যক্রমে রাজনৈতিক প্রভাব থাকবে না বলে সাফ জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠকে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালার খসড়া চূড়ান্ত করার পরে এসব কথা বলেন তারা। মফিউর রহমানের প্রতিবেদন। হতদরিদ্র মানুষের সংখ্যা কমিয়ে আনতে চূড়ান্ত করা হয়েছে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা 2026-এর খসড়া। নতুন অর্থ বছরে সামাজিক এই নিরাপত্তা কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে 14,000 কোটি টাকারও বেশি। এই কর্মযজ্ঞে স্বচ্ছতা নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। এবার কার্ড বিতরণ স্থানীয় বা কেন্দ্রীয় কোনো রাজনৈতিক ব্যক্তি জড়িত থাকতে পারবেন না। পুরো কার্যক্রম মাঠে দেখভাল ও বাস্তবায়ন করবে সরকারি কর্মকর্তারা। টাকা ডাইরেক্টলি ওই গিন্নির বাড়িতে, গিন্নির অ্যাকাউন্টে যাবে। আমরা কিন্তু এখানে কোনো দলীয় লোকজনকে ইনভলভ করছি না। 100% সরকারি কর্মকর্তারা, যেটা অলরেডি সাকসেসফুলি পাইলট প্রজেক্ট করেছে যারা, তাদেরকে করা হচ্ছে এবং সাথে স্থানীয়ভাবে আমাদের শিক্ষিত ছেলেমেয়েরা যারা আছে তাদেরকেও ইনভলভ করতে হবে, কারণ তারা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। প্রান্তিক মহিলাদের স্বাবলম্বী করতে এই কার্ডের টাকা সরাসরি চলে যাবে নারী সদস্য তথা স্ত্রীর অ্যাকাউন্টে। এই লেনদেন নিরাপদ ও ডিজিটাল করতে ব্যবহার করা হবে সোনালী ব্যাংকের টাকা পে অ্যাপ। এই উদ্যোগে প্রায় 4 কোটি 10 লাখ পরিবার সরাসরি উপকৃত হবে। কার্ড আমরা 4 কোটি 10 লক্ষ পরিবারকে দিব, অথবা যে সংখ্যাটাই আসে, কিন্তু সুবিধা হয়তো কম পাবে হচ্ছে আপ টু দি লোয়ার মিডিল ক্লাস পর্যন্ত।
অর্থাৎ 814 নিচে যারা থাকবে তারা পাবে। তবে সুবিধা দেওয়ার পর কেবল বসে থাকবে না প্রশাসন। 6 মাস পর পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রীরা। Every 6 months it will be reviewed. মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আহরণ পরিকল্পনা প্রশংসনীয় হলেও মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মানে নিয়ন্ত্রণ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে নাগরিক প্ল্যাটফর্ম। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে এক ব্রিফিংয়ে একথা জানান সংগঠনটির আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। MR আসাদের রিপোর্ট। আমাদের তৌফিকুল ইসলাম খান 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর ব্রিফিং ও আলোচনা সভার আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। মহাখালীর ব্র্যাক সেন্টারে এ অনুষ্ঠানে কথা বলেন অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। তাদের মতে বাজেটে সামাজিক সুরক্ষা খাতে জোর দেয়া হলেও ভূমি ও কৃষির বিষয়ে পরিকল্পিত প্রস্তাবনার ঘাটতি রয়েছে। জাস্টিসের জায়গায় যেতে হলে আপনি শুধু কতটুকু বাড়িয়েছেন তা না, হাউ ইউ আর গোয়িং টু স্পেন্ড, হু বেনিফিটস ফ্রম দিস ইনভেস্টমেন্ট। প্রত্যেকটা এলপিজি সিলিন্ডারের সাথে আর এলপিজির জন্য 200 টাকা পর্যন্ত আমাদের ভর্তুকি দেওয়া উচিত। নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সামাজিক সুরক্ষা খাতের জন্য বরাদ্দ বাড়লেও এর অর্থ সংস্থান ও ধারাবাহিকতা রক্ষা নিয়ে সংশয় রয়েছে। অসুবিধাগ্রস্ত মানুষের জন্য সুনির্দিষ্ট বিভিন্ন পদক্ষেপের কথাও এসছে, কিন্তু যেটা এসছে যে এই পদক্ষেপগুলোকে বাস্তবায়ন করতে হলে যে আর্থিক কাঠামোটা দরকার করে, সেই আর্থিক কাঠামো খুবই দুর্বল। অর্থাৎ যে বরাদ্দগুলো দেওয়া হয়েছে সেগুলি শেষ পর্যন্ত পাওয়া যাবে কিনা এবং সেইটার নিশ্চয়তা এবং সেটা গুণমান সম্পন্নভাবে ব্যবহার হবে কিনা এইটার আশঙ্কা রয়ে গেছে। রাজস্ব আহরণের পদক্ষেপ প্রশংসনীয় হলেও সংস্কার নিয়ে স্বচ্ছতার অভাব দীর্ঘমেয়াদে ভোগাবে। তথ্য উপাত্ত নিয়ে গড়িমসি না করতে সরকারকে তাগিদ দেন তিনি। যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে তাদের জীবনমানের সুরক্ষা দেওয়া সম্ভব হবে না। 2 নম্বর, তাদের যদি কর্মসংস্থান না হয়, উৎপাদনমূলক কর্মসংস্থান, আয়বর্ধক কর্মসংস্থান না হয় যেখানে বিনিয়োগযুক্ত, তাহলেও তাদের পক্ষে এই সুবিধা পাওয়া সম্ভব হবে না। এবং তৃতীয়ত, এই পরিস্থিতির সাথে যদি তাদের সঞ্চয় যেটুকু ছিল সেগুলি যদি ভেঙে খেতে হয় তাহলেও কিন্তু তারা কোনো সুরাহা এখানে পাবে না। 3 মাস অন্তর সংসদে সরকারের পক্ষ থেকে বাজেট বাস্তবায়নের হালনাগাদ বিবৃতি দাবি করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অর্থমন্ত্রীকে 3 মাস পর পর সংসদে এটার উপরে প্রতিবেদন দেওয়া উচিত। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ বেড়েছে 12,438 কোটি টাকা। তবে বিশেষজ্ঞরা বলছেন, যাত্রীদের স্বস্তি ফেরাতে নতুন প্রকল্প গ্রহণের পাশাপাশি দ্রুত চলমান কাজ শেষ করতে হবে। পাশাপাশি বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে বিশেষ পরামর্শও দেন তারা। আরও জানাচ্ছেন বিজন কুমার। ঢাকা রেলওয়ে স্টেশনের রংপুর এক্সপ্রেসের যাত্রার নির্ধারিত সময় সকাল 9:10, কিন্তু দুপুর গড়িয়ে এলেও ট্রেনের দেখা নেই। উপায় না পেয়ে ভোগান্তি সঙ্গী করে স্টেশনে অপেক্ষায় হাজারো যাত্রী। আমরা সকাল 7টা বাজে আসছি এখানে, 9:30-এ ট্রেন ছাড়ার কথা ছিল, তো এই পর্যন্ত 1টা বেজে গেছে। ট্রেনের ভোগান্তির এখন শেষ নাই। নির্ধারিত সময়ের ভিতরে যদি ট্রেনগুলো উচিত হতে পারে, আশা করি আমাদের জনগণের হয়রানিটা একটু কম হবে। ট্রেনের শিডিউল বিপর্যয়ের ঘটনা নতুন কিছু নয়। যাত্রীরা বলছেন, সেবা নিশ্চিত করতে না পারায় বাড়ছে দুর্ভোগ। দেরিতে ট্রেন ছাড়া, তথ্যের ঘাটতি এবং দুর্বল ব্যবস্থাপনায় ক্ষুব্ধ অনেকেই। যাত্রীর তুলনায় ট্রেনের টিকিট অনেক কম বরাদ্দ হচ্ছে, যে কারণে মানুষের অনেক ভোগান্তির সৃষ্টি হচ্ছে। বগিগুলা সংস্কার করা দরকার এবং ইঞ্জিনগুলা বাড়ানো দরকার। সরকার যে বাজেটটা বাস্তবায়ন করছে সেটা যেন সাকসেস হতে আর কি, সেটা আমরা আশাবাদ। ট্রেনের পাশাপাশি মানুষের অভিযোগের তীর সড়ক পরিবহন ব্যবস্থার দিকে। বিশেষ করে রাজধানীতে যানজট ও অপরিকল্পিত যানবাহন চলাচলে বিপাকে পড়ছেন নগরবাসী। বাজেটে পরিবহন ও যোগাযোগ খাত সংস্কারে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি সাধারণ মানুষের। যানজট মুক্ত পরিবহনে করতে পারি, যাতায়াত ফ্রিকুয়েন্সি যাতায়াত করতে পারি। এআই ক্যামেরাগুলো একটু সক্রিয় করলে মানে রাস্তায় যানজটের পরিমাণ কমবে। 2025-26 অর্থ বছরে পরিবহন ও যোগাযোগ খাতে সংশোধিত বাজেট বরাদ্দ ছিল 48,292 কোটি টাকা। গুরুত্ব বিবেচনায় 2026-27 অর্থ বছরে এই খাতে বাজেট প্রস্তাব করা হয়েছে 60,730 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে নতুন লোকোমোটিভ এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থা আধুনিকায়নের ওপর জোর দেন বিশেষজ্ঞরা। রেল কিন্তু পরিচালনার বিষয়। রেলে যদি আমরা 8 থেকে 10,000 কোটি টাকা একটা বিনিয়োগ করি, আমার যে রেল লাইনগুলি জরাজীর্ণ সেটা যেমন সংস্কার হয়ে যাবে
একই সাথে আমার চাহিদা অনুযায়ী আমাদের লোকোমোটিভ এবং কোচের একটা সংকট আছে। এই সংকটগুলি কাটানোর জন্য পরিচালনার ক্ষেত্রেও কিন্তু সরকারকে মনোযোগী হতে হবে। নতুন প্রকল্পের পাশাপাশি চলমান উন্নয়ন ও সংস্কার দ্রুত শেষ করার তাগিদ দেন তিনি। বাজেটটাকে আমি মনে করি গণপরিবহন বান্ধব হওয়া, পরিচালনার দিকে মনোযোগী হওয়া, পাশাপাশি যে অবকাঠামোগুলো তৈরি হয়ে গেছে সেটাকে ব্যবহার উপযোগী করা। একই সঙ্গে বৈদেশিক ঋণ গ্রহণের পূর্বে মোট দেশজ উৎপাদনের দিকে খেয়াল রাখার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। খেয়াল রাখতে হবে যে আমাদের জিডিপির যে গ্রোথের কথা বলি সেটা 8 থেকে 10% মধ্যে যেন থাকে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। গণমাধ্যমের ব্যর্থতার দায় বিগত সরকারের বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, সুযোগ এসেছে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠার। এ লক্ষ্যে তথ্য মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি। আর গণমাধ্যমে যারা জুলাই গণ অভ্যুত্থানে হত্যায় সমর্থন জুগিয়েছে তাদের বিচারের দাবি জানান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। দুপুরে রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। রাজধানীর সার্কিট হাউস রোডে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ডিএফপি সম্মেলন কক্ষে ফ্যাসিবাদ মোকাবেলায় মিডিয়ার ব্যর্থতা শীর্ষক সেমিনারের আয়োজন করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্যেষ্ঠ সাংবাদিক মারুফ কামাল খান। ফ্যাসিবাদের জুলুম অপকর্মের বৈধতা উৎপাদনে লিপ্ত হয়। সেমিনারে বাকশালী শাসনামলে সংবাদপত্র বন্ধ ও আওয়ামী সরকারের সময় গণমাধ্যমের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের নেতৃবৃন্দ। আমরা এই প্রশাসনের যে ভুক্তভোগী সে সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি। মুজিবের আমলে যদি 16 জন কালো দিবস হয়, হাসিনার 17 বছর হলো নিখোঁজ কালো দিবস থেকে। এ সময় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ সৃষ্টিতে বর্তমান সরকার সচেষ্ট। বিএনপি গভর্নমেন্ট তারা চাচ্ছেন বাংলাদেশে ইথিক্যাল জার্নালিজমের পরিবেশটা ফিরে আসুক এবং সেই প্রয়াসে ওনারা কথা বলছেন। গণমাধ্যমের যারা জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সমর্থন জুগিয়েছে তাদের ফৌজদারি আইনে বিচারের দাবি জানান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। যারা হত্যাকাণ্ডকে জায়েজ করেছেন, জুলাই বিপ্লবের আমাদের ছেলে মেয়েদের হত্যাকে যারা গণহত্যাকে যারা জায়েজ করেছেন তাদেরকে ঐক্যের মধ্যে নেয়ার কিন্তু কোনো সুযোগ নাই, তাদের কিন্তু বিচার হতে হবে। গণমাধ্যমের ব্যর্থতার দায় বিগত সরকারের উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, অংশীজনদের নিয়ে স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে তথ্য মন্ত্রণালয়। বাংলাদেশের গণমাধ্যম একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে আমরা পারিনি। অবশ্যই বিগত দিনের সকল সরকার এ দায় দায়িত্ব বহন করা উচিত। এ সময় ভিন্ন মতকে দমন না করে যৌক্তিকভাবে তা খণ্ডনের আহ্বানও জানান মন্ত্রী। যে যখনই আমরা ভিন্ন মত চর্চার মধ্যে থাকি তখন। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজির শুধু শাপলা চত্বরের মাস্টার মাইন্ড নয়, তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে 10টির মতো মামলার তদন্ত চলছে, যার প্রত্যেকটির সঙ্গে তার যোগসূত্র রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বলেন, বেনজিরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে। এদিকে জুলাই আন্দোলনে রামপুরায় 2 জনকে হত্যাসহ 1 জনকে গুলির ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার রায় হবে 28 জুন। মুদাসসির আলীর প্রতিবেদন। সম্প্রতি দুবাইয়ে গ্রেপ্তার হন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। তার বিরুদ্ধে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ, টিএফআই সেলে গুম নির্যাতনের ঘটনাসহ মানবতা বিরোধী অপরাধের একাধিক মামলা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সোমবার নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, বেনজির আহমেদকে দেশে ফেরানো মাত্রই ট্রাইব্যুনালে হাজির করে বিচারের মুখোমুখি করা হবে। তাকে যদি বাংলাদেশে আনা হয়, আমাদের এই ট্রাইব্যুনালেও তাকে আনা হবে। তার বিচারের ব্যাপারে আমাদের ট্রাইব্যুনাল সর্বোচ্চ কঠোর হস্তে এই বিচারটি সম্পন্ন করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেনজিরকে দেশে আনার প্রক্রিয়া পুরোটাই সরকারের ওপর নির্ভরশীল। সরকার ইতিমধ্যে ইউএই সরকারের কাছে আবেদন করেছে তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য। যেহেতু সরকার ডিল করতেছেন,
আমি এই বিষয়ে এর বাইরে আর কিছু বলার সুযোগ নাই। এদিকে জুলাই আন্দোলনে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি এবং দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ের দিন ধার্য হয়েছে বলে জানান আমিনুল ইসলাম। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মোট আসামি 5 জন। রামপুরার যেটা কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন ঝুলে থাকার যে মামলায় আগামী 28 জুন 2026 তারিখে 1 নম্বর ট্রাইব্যুনাল থেকে রায় হবে। এই রায় 4 মার্চ হওয়ার কথা থাকলেও চঞ্চল চন্দ্র সরকারের অ্যাডিশনাল এভিডেন্স আসায় এটি পিছিয়ে যায়। সেই ভিডিও ক্লিপটি আমরা প্লে করে দেখাই যে চঞ্চল নিজে স্বীকার করে বলছে সে তাকে গুলি করেছে, তরিকুল গুলি করেছে। তবে এই ঘটনায় এসআই গোলাম কিবরিয়ার সম্পৃক্ততা নিয়ে যথোপযুক্ত প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানান চিফ প্রসিকিউটর। যদি গোলাম কিবরিয়ার অপরাধ সংক্রান্ত কোনো সম্পৃক্ততা থাকে তাহলে অবশ্যই তাকে বিচারের সম্মুখীন করব এবং করার সুযোগ আছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। কুষ্টিয়ার দৌলতপুরের প্রাকপুর সীমান্তে পুশিনের ঘটনাকে কেন্দ্র করে শূন্য রেখায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। সকাল থেকে ওই এলাকায় মুখোমুখি অবস্থান নেয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এবং স্থানীয় এলাকাবাসী। পরে প্রাকপুর সীমান্তের পিলার সংলগ্ন এলাকায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শিশু নারীসহ 12 জনকে বিএসএফ এর কাছে হস্তান্তর করে বিজিবি। রাজশাহীকে একটি সুন্দর বাসযোগ্য এবং দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। সকালে দায়িত্ব গ্রহণের পর তিনি একথা বলেন। এ সময় সমাজ ও প্রতিষ্ঠান থেকে সব ধরনের দুর্নীতি সমূলে উৎখাত করা হবে বলেও জানান তিনি। হাম ও উপসর্গে গেল 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে 1036 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গেল 15 মার্চ থেকে এখন পর্যন্ত এ রোগে 563 শিশুর মৃত্যু হয়েছে, আর নিশ্চিত হামে মারা গেছে 93 জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 656 জনে। একই সময়ে সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছেন 71,467 জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 67,878 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বর্তমান সরকার যথাসময়ে হামের টিকা দেয়ায় মৃত্যুর হার কমে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হামে মৃত্যু হার পুরোপুরি নিয়ন্ত্রণে আরও সময় লাগবে। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব তামাকমুক্ত দিবসে এসব কথা বলেন তিনি। এ সময় বাজেটের সুফল পেতে দেশকে মাদকমুক্ত করার প্রত্যয় জানান স্বাস্থ্যমন্ত্রী। মৃত্যু যেভাবে শুরু হয়েছিল, যদি টিকাদান কর্মসূচিতে আমরা সফল না হতাম, আমাদের ডাক্তার নার্সরা যদি এইভাবে সেবা না দিতেন, আমরা যদি ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপেপ, হাই ফ্লো নজল ক্যানেল এগুলি যদি আমরা সরবরাহ না করতে পারতাম, আল্লাহ মাফ করুন, তাহলে অনেক খারাপ অবস্থা হয়ে যেত। বাট আমরা সার্থক, মানে এটা ডেফিনিশন, এটা বলা কঠিনভাবে মানে ঠিক না, বাট এটা বলবো আমরা সার্থক আটকে রাখতে পেরেছি। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে বাংলাদেশের জন্য নতুন গৌরব বয়ে আনা পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার নুরুন্নাহার নিম্নিকে সংবর্ধনা দিয়েছে ব্যাংকটি। দুপুরে মতিঝিলে পূবালী ব্যাংক মিলনায়তনে সংবর্ধনা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। তিনি বলেন, নুরুন্নাহার সফলভাবে মাউন্ট এভারেস্টে আরোহণ করে দেশের জন্য অনন্য সম্মান অর্জন করেছেন। তার এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, বরং দেশের জন্য গর্বের এবং নারী ক্ষমতায়ন ও আত্মবিশ্বাসের উজ্জ্বল অনুপ্রেরণা। আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের অবসানে সমঝোতায় পৌঁছালো যুক্তরাষ্ট্র ও ইরান। নানা মাত্রিক টানাপোড়েন শেষে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি চূড়ান্ত হয়েছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার সুইজারল্যান্ডে হবে এই চুক্তি স্বাক্ষর। এদিকে শান্তি চুক্তি হওয়ায় দুই দেশকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে।
দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তি চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আনুষ্ঠানিকভাবে চুক্তির বিষয় নিশ্চিত করেছেন। 19 জুন সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় এই চুক্তি স্বাক্ষর হবে। এর আওতায় ইরানের অবরুদ্ধ সম্পদ থেকে $12 বিলিয়ন অর্থ ছাড় দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। উভয় দেশের মধ্যকার 14 দফা সমঝোতা স্মারকের বরাত দিয়ে ইরানের মেহের নিউজ এজেন্সি এই তথ্য জানায়। চুক্তির ফলে 19 জুন থেকেই হরমুজ প্রণালী ফের খুলছে বলে জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রণালী ব্যবহারে কোনো দেশকে আর টোল দিতে হবে না বলেও উল্লেখ করেন তিনি। তবে এর মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে চলমান শান্তি আলোচনা বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এমনটি জানান। এদিকে চূড়ান্ত ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানির মূল্য। সোমবার বাংলাদেশ সময় ভোর 6:04 ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $3.58 বা 4.10% কমে $83.75 দাঁড়ায়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম $4.01 বা 4.72% কমে ব্যারেল প্রতি $80.87 নেমে আসে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বিশ্ব নেতারা। বাংলাদেশের পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়। এক বিবৃতিতে শান্তি চুক্তির বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। দ্রুত মহাখালী সায়দাবাদ গুলিস্তান বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর। যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরানোর তাগিদ। বাজেটে ফ্যামিলি কার্ডে 14,000 কোটি টাকা বরাদ্দ জানালেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে অর্থনীতিবিদদের সংশয়। জুলাই আন্দোলনে রামপুরা হত্যাযোগ্য মামলার রায় 28 জুন জানালেন চিফ প্রসিকিউটর। বেনজিরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার ঘোষণা। এবং বিশ্বকাপ মঞ্চে রাতে হট ফেভারিট স্পেনের বিপক্ষে কেপ ভার্দের অভিষেক। আরেক ম্যাচে বেলজিয়ামের প্রতিপক্ষ মিশর। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে